হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের অধ্যায় নাম্বার 24 অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে চ্যাপ্টারটি রয়েছে তার অঙ্কগুলো সমাধান করব। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি লম্ববৃত্তাকার, চোঙ, শঙ্কু, গোলক এই সমস্ত জিনিস মিলিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। কাজে এদের প্রত্যেকের ক্ষেত্রফল আয়তনের সূত্র কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো এই সূত্রগুলি কিভাবে এসছে, কোথা থেকে এসছে সেগুলো আর আমি আলাদা করে বলছি না। যখন পার্টিকুলার এই চ্যাপ্টারটা করাবো, মানে অর্থাৎ গোলক যখন করাবো, লম্ববৃত্তাকার, চোঙ, শঙ্কু, তখন এই সূত্রগুলি আমি ডিটেলসে আলোচনা করে দেবো। তো আপাতত ক্ষেত্রফল আর আয়তনের যে সূত্রগুলি তোমরা আশা করি জানো। লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর ক্ষেত্রে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এইসব জিনিসগুলি কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো চলো একে একে শুরু করছি এই চ্যাপ্টারটা। দেখো কি একের দাগেরটা কি বলেছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসেব করে লিখি। দেখি এখানে দেখো কি বলেছে, 1 ঘন সেমি লোহার ওজন বলে দিয়েছে, যে এত গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন বলেছে কত। তাহলে এখানে ঘন সেমিটা কিসের একক? আয়তনের একক, তাই তো ঘন সেমি। তাহলে কি করতে হবে, লোহার স্তম্ভের আয়তনটা বের করবো আগে। লোহার স্তম্ভের টোটাল আয়তনটা বের করতে হবে, করে প্রতি ঘন সেমি কি বলে দিয়েছে, ওজন 7.5 গ্রাম বলা আছে। তাহলে টোটাল আয়তন বের হলো, তার সাথে যদি আমরা 7.5 গ্রাম গুণ করে দিই তাহলে কি হবে, টোটাল যে ওজন লোহার স্তম্ভে সেটা বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে ওই আয়তন, ক্ষেত্রফল এইসব বের করা নিয়ে আমাদের কাজ। দেখো প্রথমে কি করব, আগে যে কোনো জিনিস যখন অঙ্ক বলা থাকবে আগে এদের একটা রাফ একটা স্কেচ এঁকে নেবো, রাফ একটা ছবি এঁকে নেবো, যাতে তোমাদের কি আইডিয়া হয়ে যাবে যে কি কি কোথা থেকে কি বার করতে হবে, কেমন ভাবে বার করতে হবে। দেখো তাহলে এখানে কি বলেছে, লম্ববৃত্তাকার একটা চোঙ আছে, আর উপরের অংশ নিচের অংশ হচ্ছে কি বলেছে, চোঙাকৃতি। তাহলে এটা চোঙ আঁকলাম, তাই তো। আর উপরের অংশটা কি বলেছে, শঙ্কু আকৃতির। ঠিক আছে, উপরের অংশ ধরো এটা শঙ্কু আকৃতির। বোঝা গেল? তাহলে নিচের অংশের বলে দিয়েছে ব্যাস, বলে দিয়েছে 20 সেন্টিমিটার। টোটালটা হচ্ছে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। বোঝা গেল? আর চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। তাহলে এইটা বলে দেওয়া আছে হচ্ছে 2.8 মিটার, 2.8 মিটার। এটাকে সেন্টিমিটার করে পড়ে। আর উপরের শঙ্কু আকৃতির অংশের বলে দেওয়া আছে 42 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। বোঝা গেল? তারপরে এবার কি করব, আয়তন বের করব, সবকিছু জেনে গেছি। তাহলে কি করব, টোটাল আয়তনটা কি হবে, টোটাল আয়তন এই যে চোঙ, এটা এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন। বোঝা গেল? তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়, পাই আর স্কয়ার এইচ হয়। তাহলে এটা ব্যাস দেওয়া আছে, মানে কি ব্যাসার্ধটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা ব্যাসার্ধটা আগে আমরা লিখে ফেলছি, যে যা যা দেওয়া থাকবে আগে কি করব, আগে আমরা লিখে ফেলবো। চোঙের লম্ববৃত্তাকার যে চোঙ তার কি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কত হবে, দেখো ব্যাস 20 দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর এটা হচ্ছে আর ধরে নিচ্ছি, ঠিক আছে, 20/2, এটা সমান কত হবে 10 সেন্টিমিটার। বোঝা গেল? এটা সেন্টিমিটারে বলা আছে। তাহলে এটা চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান, তাহলে এটা সমানই শঙ্কুর ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে হচ্ছে শঙ্কুর আকৃতি যে লোহার যে স্তম্ভের যে অংশটা আছে, তাহলে শঙ্কুর আকৃতির অংশের উচ্চতা, এই শঙ্কুর আকৃতি অংশের কি ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ এটাও কত হবে, 10 সেন্টিমিটার হবে। আর এটা হচ্ছে আর, তাই তো, এটা হচ্ছে আর। তাহলে চোঙের আর শঙ্কুর ব্যাসার্ধ আমরা বের করে ফেললাম। এর উচ্চতা দেওয়া আছে, তাহলে চোঙাকৃতি অংশের উচ্চতা কত হবে, চোঙাকৃতি অংশের উচ্চতা, এটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো h1, এটা ধরছি। তাহলে এটা কত বলা আছে, 28 মিটার। তাহলে এটাকে যদি 28 মিটারটাকে আমরা যদি সেন্টিমিটার করি কত হবে, 280 সেন্টিমিটার। 100 দিয়ে আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়, তাই তো। তাহলে এটা চোঙাকৃতি অংশের উচ্চতা বেরিয়ে গেল। এবার হচ্ছে শঙ্কু আকৃতি, শঙ্কু
আকৃতি অংশের উচ্চতা h2, এটা ধরে নিচ্ছি, এটা কত বলা আছে 42 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 42 সেন্টিমিটার। বোঝা গেল। এবার হচ্ছে দেখো টোটাল আয়তনটা আমরা বের করব, তাহলে চোঙাকৃতি অংশের আয়তনটা আগে ফার্স্টে বের করি। চোঙাকৃতি অংশের আয়তন সমান কত, পাই আর স্কোয়ার ইন্টু h1, তাহলে এটা কত হবে, পাই মানে 22/7, তাই তো, ইন্টু আর স্কোয়ার, আর মানে কত এখানে 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10 ইন্টু h1 মানে চোঙাকৃতি অংশের উচ্চতা কত 280 সেন্টিমিটার, তাহলে 280। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হবে, 7 4 28, এটা 40, তাই তো, পাই আর স্কোয়ার h, তাহলে এবার কত 400 ইন্টু 22, তাহলে 22 4 88, 88 0 0 0, তাহলে এটা কি চোঙাকৃতি অংশের আয়তন, সবসময় এককটা লিখবে, এটা কি হবে সেমি কিউব বা ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা কি করছি, শঙ্কু আকৃতি অংশের আয়তন সমান কত হবে, আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার h সমান 1/3 ইন্টু পাই, পাই এর মান হচ্ছে 22/7, আর স্কোয়ার এটা হচ্ছে h2 শঙ্কুর উচ্চতা, আর স্কোয়ার মানে হচ্ছে কত 10 ইন্টু h2 এর মান কত 42 সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটারই আছে, সেন্টিমিটারে রেখে দিচ্ছি, তাহলে এর এটা কত হবে 7 6 42, কাটাকুটি করো, এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে 22 দুগুণে 44, এটা হবে 44 আর 0 0, তাহলে এটা কত হবে ঘন সেমি বা সেন্টিমিটার কিউব, যেও একটা কিছু লিখতে পারো একই জিনিস। ঠিক আছে, ঘন সেমি যা সেন্টিমিটার কিউব ওটা। এবার হচ্ছে কি মোট আয়তন, আচ্ছা লৌহ স্তম্ভের মোট আয়তন সমান কত হবে, এইটা প্লাস এইটা, তাহলে 88,000 প্লাস আমরা করছি 4,400, ঠিক আছে 92, তাহলে এটা কত হবে 88,000 প্লাস 4,000 92,400, তাই তো, এইটা ঘন সেমি, এত ঘন সেমি। এবার কি বলেছে, লোহা স্তম্ভের 1 ঘন সেন্টিমিটার, লোহা স্তম্ভের ওজন কত বলা দেওয়া আছে 7.5 গ্রাম বলে। ঠিক আছে, তাহলে লৌহ স্তম্ভের মোট ওজন কত হবে, এইটা 92,400, 1 ঘন সেমির কত ওজন দেওয়া আছে 7.5 গ্রাম, তাহলে এটা দিয়ে সঙ্গে আমরা কি করব, এটা গুণ করব 92,400 সাথে, যদি আমরা 92,400 7.5 আমরা যদি এটা গুণ করি 0 0 0, দেখো এইটা আসবে, এটা যদি হিসাব করো এটা আসবে কত 693,000.0, এইটা আসবে গ্রাম, তাহলে এটাকে আমরা কি করব কেজিতে করে নেব, তাই তো, এটা এত যখন গ্রাম আছে, এত বড় সংখ্যক গ্রাম, এটাকে কেজিতে করে নেই ভালো, তাহলে গ্রামকে কেজিতে করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই তো, তাহলে 1 2 3 দশমিকটা 3 ঘর আগে আমরা সরিয়ে দেব, তাহলে কত হবে 693 কেজি। বোঝা গেল, তাহলে এটাই হবে উত্তর, লৌহ স্তম্ভের যে ওজন আমরা পেয়ে গেলাম। দুই একটা দেখো কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা বলা আছে 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে, কি দেওয়া আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে, আগে সবসময় কি করবো, একটা রাফ একটা আমরা এখানে স্কেচ করে নেবো, তাহলে সব থেকে সুবিধা হবে। তাহলে একটা লম্ববৃত্তাকার এখানে কি বলা আছে, লম্ববৃত্তাকার শঙ্কু বলা আছে, তাই তো, তাহলে এটা হচ্ছে শঙ্কু, তাহলে শঙ্কুর উচ্চতা কত বলা আছে 20 সেন্টিমিটার, তাহলে এইটা শঙ্কুর উচ্চতা, যখন এমনি উচ্চতা বলা থাকবে এই উচ্চতাটা, তাই তো, তাহলে এটা হচ্ছে কত 20 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 25 সেন্টিমিটার, তাহলে এই যেটা এটা কি তির্যক উচ্চতা এটা জানি, তাহলে এটা হচ্ছে 25 সেন্টিমিটার। বোঝা গেল, এই টোটাল যেটা এই ডিসটেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এই যে সমান আয়তন বলে দেওয়া আছে, তার মানে কি শঙ্কুর আয়তনটা বের করবো আমরা, আর ওই যে আয়তনটা হবে ওটা সমান কি, ওই যে লম্ববৃত্তাকার চোঙ বলে দেওয়া আছে তার আয়তনের সমান হবে। বোঝা গেল, তাহলে আগে শঙ্কুর আয়তনটা আমরা এখান থেকে বের করবো। তাহলে শঙ্কুর আয়তনটা কি, তাহলে শঙ্কুর এখানে কি কি দেওয়া আছে, শঙ্কুর এখানে উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা
এটা আমরা ধরে নিচ্ছি h1, তাই তো, যেহেতু লম্ববৃত্তাকার চোঙের একটা উচ্চতা আছে সেই জন্য একটা h1 আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে h1 টা কত দেওয়া আছে এখানে? এটা দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, এটা আলাদা, এটা l, তাই তো। তাহলে তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা এটা ধরে নিচ্ছি l, সমানটা কত দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা দেখো ব্যাসার্ধ পাবো, এই তো, এটা ব্যাসার্ধ, তাই তো, এই জিনিসটা আর যেটা, এটা তো ব্যাসার্ধ। এবার এইটা ব্যাসার্ধটা কি করে বের করবো? দেখো এটা কি সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত হয় 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা? এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, তাহলে কি ভূমিটা আমরা পেয়ে যাবো না, তাই তো। তাহলে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে অতিভুজ এই ভূমি স্কয়ারটা কি করে পাবো? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, তাই তো। এখানে যদি তাহলে আমরা লিখি লম্ব স্কয়ার মানে কি 20 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর স্কয়ার, তাই তো, সমান অতিভুজের স্কয়ার মানে কত 25 স্কয়ার। এখান থেকে আমরা যদি ব্যাসার্ধ স্কয়ারটা বার করি তাহলে হচ্ছে 25 স্কয়ার মাইনাস 20 এর হোল স্কয়ার, তাই তো। 25 25 হচ্ছে কত 625 মাইনাস 20 20 হচ্ছে 400। তাহলে এখান থেকে আমরা এটা আর স্কয়ারের ভ্যালু, এই এটা আর এর ভ্যালু, তাই তো, রুট স্কয়ার রুট করে দিলাম। তাহলে 400 500 600 মানে এটা কত হবে রুট ওভার 225 আর সমান, তাই তো। তাহলে রুট ওভার 225 সমান কত হয় 15, তাই তো। প্লাস মাইনাস 15 হয়, কিন্তু যেহেতু ডিসটেন্স, তো ডিসটেন্স আমরা মাইনাস নেবো না, সেই জন্য সবসময় আমাদেরকে কিন্তু পজিটিভটাই নিতে হবে। 225, তাহলে এটা হচ্ছে 15, আর এর মানটা বেরিয়ে গেল 15 ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর আমরা লিখছি শঙ্কুর ব্যাসার্ধ, এটা r1 ধরে নিচ্ছি, কত হচ্ছে 15, তাই তো, 15 সেন্টিমিটার। তাহলে এবার শঙ্কুর আয়তনটা হিসাব করে ফেলি। অতএব শঙ্কুর আয়তন সমান কি, শঙ্কুর আয়তন ধরে নিচ্ছি v, তাই তো, সমান 1/3 পাই r স্কয়ার r1 স্কয়ার h1 সমান 1/3 পাই এর মান কত 22 এর 7 বসাবে সব সময়, r1 স্কয়ার মানে হচ্ছে 15, তাই তো। তাহলে 15 ইনটু 15 ইনটু h1 এর মান হচ্ছে কত 20 সেন্টিমিটার, বোঝা গেল। তাহলে এটা হিসাব করি, 7 আছে, এখানে 20 আছে, এখানে কোনটা কাটাকুটি যাবে, খালি 3 আর 5 যাবে, তাই তো। তাহলে আর কিছু কাটাকুটি যাচ্ছে না, বোঝা গেল। তাহলে এবার গুণ করি, কোনটা হচ্ছে 75 আর 22 20 440 440 আর 75, তাই তো। 440 এর সাথে যদি আমরা 75 গুণ করি, 0 5 এর 20 5 এর 20 22, দেখো এটা আসছে, এটা গুণ করলে আসবে 33,000 বাই 7, ঠিক আছে। শঙ্কুর আয়তন এটা কি, এটা রেখে দাও, এটা হচ্ছে ঘন সেমি। দেখো এই আয়তন সমান কি লম্ববৃত্তাকার যে চোঙ দেওয়া ছিল, তাই তো, আর এটা বলা ছিল কি লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই আয়তনটা সমান কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন একই হবে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের যে ব্যাসার্ধ এটা যদি আমরা r2 ধরে নিই, আর যদি উচ্চতাটা এইটা যদি h2 ধরে নিই, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হয়, লম্ববৃত্তাকার চোঙের আয়তন v, এটা v2 হচ্ছে, ঠিক আছে, এটা v1 এটা v2, তাহলে এটা কত হবে, এই v1 v2 বলছি, একই আয়তনটা একই বলা আছে, তাই তো। তাহলে শঙ্কুর আয়তন যা লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে এটাও v হবে, তাই তো। তাহলে এটা কত হবে পাই r2 স্কয়ার ইনটু h2, তাই তো, বোঝা গেল। তাহলে লম্ববৃত্তাকার 22 বাই 7। এবার দেখো r2 স্কয়ার এটাই তো আমাদের চেয়েছে, তাহলে r2 স্কয়ার ইনটু h2 এর মানটা লম্ববৃত্তাকার চোঙের যে উচ্চতা, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত বলে দেওয়া আছে 15 বলে দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে 15, এইটা 15 বলে দেওয়া আছে, তাই তো, এটা 15 সেন্টিমিটার। তাহলে এইটা আমরা বের করব আয়তনটা, আবার এই আয়তনটা সমান কি হবে শঙ্কুর আয়তন কত বেরিয়েছে এইটা, তাহলে এটা সমান আমরা ডিরেক্ট করে দিতে পারি, তাই তো। তাহলে আমরা লিখছি অতএব শর্তানুসারে আমরা কি পাবো 22 এর 7 ইনটু r2 স্কয়ার ইনটু 15 সমান কত 33,000 বাই 7, কারণ এই দুটো আয়তন সমান বলে দেওয়া আছে, এটাকে কাজে লাগাতে হবে। এখান থেকে আমরা কি করব r2 টা বের করব। তাহলে এখান থেকে যদি আমরা r2 টা বের করি, এখানে করছি, তাহলে r2 স্কয়ার এটা কত হবে 33,000
বাই 7, 15 গুণ আছে, তাহলে 15টা নিচে চলে আসবে, তাই তো। আচ্ছা 22 এর 7 আছে, 22 এর 7 আমরা কি করব, ভেতর নিচে ভাগ করব। যখন ভাগ করব তাহলে উপরে তুললে কি হয়, উল্টে যাবে জিনিসটা। 22 এর 7 যদি আমরা ভাগ করি তাহলে একে কি করব, 7 এর 22 দিয়ে গুণ করা হতো, একই জিনিস। তাহলে আমরা 7 এর 22 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা হিসাব করি, এখানে 7 7 কেটে দাও, এই ক্ষেত্রে 15 দিয়ে ডিরেক্ট কাটা যাবে, 15 দুগুণে 30, 30, 15 দুগুণে 30, 3 30 0 0, তাহলে 2200। আবার এটা কেটে গেলে 22 একে 22 0 0, তাহলে r2 স্কয়ার কত বেরাচ্ছে 100, তাহলে r2 স্কয়ার সমান বেরাচ্ছে 100। আমাদের তো r2 চাই, ব্যাসার্ধ চাই, তাহলে r2 সমান কত, √100, √100 মানে 10। কি বার করতে বলেছে, লম্ববৃত্তাকার চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ব্যাসার্ধ চাইনি, তাই তো। তাহলে ব্যাসের জন্য কি ব্যাসার্ধটা তো অবশ্যই বের করতেই হবে, তাই তো। এবার ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে মানে কি, ব্যাসার্ধ ইনটু 2r, টোটালটা হয়, এটা হয় ব্যাস, তাই তো। তাহলে r2 যতটা তার দ্বিগুণ হয় ব্যাস, বোঝা গেল। তাহলে ব্যাসের দৈর্ঘ্য, অতএব নিরেট চোঙের ব্যাস, আমি এটা একদম করে দিচ্ছি, 2r2 সমান কত, 2 × 10 সমান 20 সেন্টিমিটার, বোঝা গেল। তাহলে এটাই হবে উত্তর। 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে আগে কি কি দেওয়া আছে আমরা আগে লিখে নেব, তাই তো। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি, তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের লম্ববৃত্তাকার কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ব্যাস বলে দিয়েছে, তাহলে কি হবে, আমরা ব্যাস বলে দিয়েছে কত, এক্ষেত্রে 24 সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে ব্যাস যদি আমরা এখানে ধরে নিই 2r, তাহলে ব্যাসার্ধটা আমরা একদম ডিরেক্ট বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ r1 যদি আমরা ধরে নিই, তাহলে 24 ব্যাস বলা আছে, বাই 2 করে দিলাম, তাহলে 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার হচ্ছে কি বলেছে, 6 সেন্টিমিটার দৈর্ঘ্য ভূমিতলের ব্যাস। শঙ্কু আকৃতির দুটো আকৃতি আছে, তাই তো। তাহলে শঙ্কু আকৃতি, এখানে কি বলেছে, লোহার টুকরো, তাই তো। শঙ্কু আকৃতির লোহার টুকরো, তাই তো। শঙ্কু আকৃতির লোহার টুকরোর ব্যাসার্ধ, এটা আমরা যদি ধরে নিই r2, এক্ষেত্রে কত বলেছে, 6 সেন্টিমিটার বলে দিয়েছে, ব্যাসটা বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাই তো। তাহলে ব্যাসার্ধ কত হবে, 6/2 সমান 3 সেন্টিমিটার। এই ব্যাসার্ধ এগুলো কিন্তু ভালো করে দেখে পড়বে, ধীরে সুস্থে পড়বে যে ব্যাস বলা আছে না ব্যাসার্ধ বলা আছে, কিন্তু এখানে কিন্তু একটা যদি ভুল লিখে দাও পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। কাজে ভালো করে আগে পড়বে, আগে লিখে নেবে যে কোনটা কি দেওয়া আছে। ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, তাহলে শঙ্কু আকৃতির লোহার টুকরোর কত কি বলা আছে, উচ্চতা বলা আছে, তাহলে h আমি যদি এখানে দিয়ে দিই, এটা 4 সেন্টিমিটার, তাই তো। তাহলে এটা এমনি একদম লম্ব উচ্চতাটাই দেওয়া আছে, উচ্চতা মানে। তাহলে 60টি নিরেট, এবার কি বলেছে দেখো, এবার জিনিসটা বোঝো যে এখানে একটা চোঙাকৃতি পাত্র আছে, তাই তো। ধরে নিচ্ছে একটা চোঙাকৃতি একটা এখানে পাত্র রাখা আছে, তাই তো। পাত্রে কিছু এখানে আমার জল রাখা আছে, বোঝা গেল। এক্ষেত্রে কি বলেছে, 60টা এরকম নিরেট এই শঙ্কু আকৃতির যে টুকরো আমি যদি ফেলি, শঙ্কু আকৃতির ধরো এখানে টুকরো আছে, এখানে একটা দুটো এরকম করে আমি ফেললাম, ঠিক আছে। এরকম করে টোটাল কটা ফেলবো, 60খানা ফেলবো। ফেলার পর জলস্তম্ভ তো উপরে কিছুটা উঠবে, তাই তো। ধরে নিলাম জলস্তম্ভ কতটা উঠছে, এরকম উঠে গেল, এতটা উঠে গেল। আগে ছিল জলস্তম্ভ এতটা, এখন উঠেছে এতটা। তাহলে এই যে অংশের, বোঝা গেল, এই যে অংশের যে আয়তন, ঠিক আছে, এটা আমরা বের করবো। আর চেয়েছে কি, জলস্তম্ভ কতটা উপরে উঠলো, উপরে, বোঝা গেল। তাহলে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এই যে এই জিনিসটা, এটা ধরে নিচ্ছি আমি h2 ধরে নিচ্ছি, ঠিক আছে। শঙ্কু আকৃতির লোহার টুকরোটা h1 ধরে নিচ্ছি, এটা h2 ধরে নিচ্ছি। এই যে h2, এইটা আমাদেরকে বের করতে হবে যে জলস্তম্ভ শঙ্কুর টুকরোগুলো ফেলার ফলে জলস্তম্ভ কতটা উঠলো, ঠিক আছে। এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, শঙ্কু আকৃতি যে টোটাল 60খানা যে শঙ্কু আকৃতি যে
লোহার টুকরো আছে সেটার আয়তন বের করবো, তাই তো? তাহলে ওই আয়তন সমান কি হবে, এই যে আমি যে শেড করে দিয়েছি সেই আয়তন, কেন অতটাই জল উঠবে, তাই তো? তাহলে এই জিনিসটাই আমরা করবো, এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে শঙ্কু আকৃতি, এখানে শঙ্কুর কি বলা যায়, শঙ্কুটাকে যদি আলাদাভাবে আমরা আঁকি তাহলে শঙ্কুর এটা কত বলা আছে, এটা ব্যাসার্ধ আমাদের লোহা 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ এটা 3 বলা আছে। শঙ্কুর যে উচ্চতা এটাও আমরা জানি কত, শঙ্কুর উচ্চতা, আচ্ছা শঙ্কুর এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এটা হচ্ছে 4, তাই তো? এটা শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 4, শঙ্কুর ব্যাসার্ধ এটা ঠিকই লিখেছিলাম, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে এর আয়তন বের করব, 1/3 পাই আর স্কয়ার এইচ ইনটু 60 সমান কি পাই আর স্কয়ার, মানে এই যে চোঙের চোঙাকৃতি যে পাত্র আছে তার যে ব্যাসার্ধটা, ঠিক আছে? এটা r1 সমান কত, এটা 12 সেন্টিমিটার, তাই তো? তাহলে পাই আর স্কয়ার ইনটু h2, বোঝা গেল? এই আয়তনটা আমরা বের করব, করলে ওখান থেকে অঙ্ক, ওটা করলেই শেষ অঙ্ক। তাহলে এবার কি করছি, 60টি, অতএব 60টি নিরেট লোহার শঙ্কুর আয়তন সমান কত হবে, 60 ইনটু, তাহলে একটার আয়তন কত, 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো? পাই আর 2 স্কয়ার ইনটু এইচ মানে হচ্ছে শঙ্কুর h1 ধরেছি, তাহলে এই ক্ষেত্রে আমি করছি 60 ইনটু 1/3 ইনটু 22 এর 7 ইনটু আর 2 স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার, তাই তো? 3 ইনটু 3 3 এর স্কয়ার ইনটু h1 মানে হচ্ছে 4, বোঝা গেল? তাহলে এটা 60টি নিরেট লোহার শঙ্কুর আয়তন। এবার এটাকে কি করবে, আচ্ছা এটাকে থাক, এবারে আমরা কি লিখছি, 60টি নিরেট লোহার শঙ্কুর আয়তন, এটাকে কাটাকুটি করে কিছুটা করে দিতে পারো কোন, তাহলে 3 3 কেটে দাও, এইখানটা হচ্ছে আর কিছু যাবে, আর কিছু যাবে না, ঠিক আছে? তাহলে এটাই থাক, তাহলে কত হচ্ছে 60 ইনটু 22 ইনটু 3 ইনটু 4 ডিভাইডেড বাই 7 হচ্ছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কত, নিরেট শঙ্কুর আয়তন, এটা হচ্ছে কত ঘন সেন্টিমিটার দিয়ে দিলাম, বা এটা তোমরা হিসাব করে নিতে পারো। এবার কি যে চোঙাকৃতি পাত্রের আয়তন, চোঙাকৃতি পাত্রের আয়তন কত, পাই আর স্কয়ার এইচ, তাই তো? পাই আর 2 স্কয়ার, এটা r1 ধরেছি, তাই তো? পাই r1 স্কয়ার ইনটু h1, তাই তো? এটা হচ্ছে কি h1 বলছি, h2 চোঙাকৃতি পাত্রের আয়তন নয়, চোঙাকৃতি পাত্রে বর্ধিত জলস্তম্ভের আয়তন, ঠিক আছে? এখানটা লিখবে বর্ধিত যে জলস্তম্ভ, মানে যে জলের যে উচ্চতাটা হয়েছে তার পুরো শেডের আয়তন, ঠিক আছে? এটাও তো অ্যাকচুয়ালি চোঙ, তাহলে পাই আর স্কয়ার ইনটু এইচ, বোঝা গেল এই অংশটা? তাহলে পাই r1 স্কয়ার ইনটু h2, তাহলে এখানটা আমরা যদি বসাই মান 22 এর 7 ইনটু r1 এর ভ্যালু হচ্ছে 12 ইনটু 12 ইনটু h2 r1, তাই তো? এটা আর h2টা এটাই আমাদের বের করতে বলেছে, তাহলে এটা হলো এত চোঙাকৃতি পাত্রের আয়তন, এত ঘন সেমি, ঠিক আছে? এবারে আমরা যদি কি শর্তানুসারে কি বার করব, এটা সমান এইটা, তাই তো? তাহলে আমরা লিখছি শর্তানুসারে 22/7 ইনটু এখানে কত হচ্ছে 12 ইনটু 12 ইনটু h2 সমান এখানে কত 60 ইনটু 3 ইনটু 4টা আমি লিখে দিচ্ছি ইনটু 22/7 যেটা আছে, বোঝা গেল? কেন লিখলাম 22/7, দেখো এবার h2টা এখান থেকে বার করব, 22/7 কেটে দিলাম, তাহলে এখান থেকে যদি আমরা h2টা বের করে ফেলি, h2 সমান কত হবে 60 ইনটু 3 4 12, আচ্ছা 3 ইনটু 4 রাখো, 12 ইনটু 12 নিচে, তাহলে এবার আমরা কাটাকুটি করি, কত হচ্ছে দেখো 4 এটা 3 4 3 12, 3 3 কেটে গেল, 12 5 এ 60, বোঝা গেল? তাহলে হচ্ছে এটা 5, h2 এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5, তাই তো? এটা 5, তাহলে জড়স্তম্ভ কতটা উঠবে এটাই তো চেয়েছে, তাহলে কি চেয়েছে জড়তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি, তাহলে জড়তলের উচ্চতা বৃদ্ধি পাবে, জড়তলের উচ্চতা বৃদ্ধি পাবে সমান কত 5 সেন্টিমিটার, বোঝা গেল? তাহলে এটাই হবে উত্তর। এবারে দেখো এই ক্ষেত্রে এটা তোমরা কি করবে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু ক্যালকুলেশন করলে একটু টাইম যাবে আর কিছু নয়, এটা তাহলে ক্যালকুলেশন করে লিখে এটা সমান কি করবে পাই আর স্কয়ার এইচ, এটা সমান করতে পারো,
তাই তো, তারপরে কাটাকুটি করতে পারো, বা এটাকে এমনি এরকম রেখে দিয়ে শর্তানুসারে এটা সমান এটা করে এইচ2 মান এখানে বের করতে পারো। কেননা কাটাকুটি করলে দেখো সরল হয়ে যাবে জিনিসটা, যত তুমি এখানে কাটাকুটি করবে একদম ডিরেক্ট কিন্তু তোমার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে কি বলে দেওয়া আছে দেখো, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এক্ষেত্রে বলা আছে একটা, এটা 4 দাগের অঙ্ক, এটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু বলা আছে আর একটা চোঙ বলা আছে, তাই তো। তাহলে একটা এখানে শঙ্কু বলা আছে, শঙ্কুটা আমি আঁকছি এরকম, তাই তো। আর একটা বলা আছে এক্ষেত্রে চোঙ বলা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা, ধরো এটা চোঙ বলা আছে, ধরো চোঙটা এরকম করলাম, তাই তো। আর এটা ধরো শঙ্কু বলা আছে, শঙ্কুটা শঙ্কুকে হয় ভূমিটা এরকম হয়, ঠিক আছে। তাহলে এটা শঙ্কু বলা আছে, কি বলা আছে, সমান উচ্চতা বিশিষ্ট, মানে এটার যে উচ্চতা এটারও তাই উচ্চতা। তাহলে এটার উচ্চতা আমি ধরে নিচ্ছি টোটালটা হচ্ছে h, তাহলে এটারও হচ্ছে কত h, ঠিক আছে। আর সমান ভূমিতলের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাই তো। তাহলে ভূমিতলের যে ব্যাসার্ধ এটা হচ্ছে r ধরে নিচ্ছি আমি, এইটা হচ্ছে r, আর এরও ব্যাসার্ধ যেটা ভূমিতলের এটাও r, একই ব্যাসার্ধ দুটো একই, উচ্চতা দুটো একই। এবার তাদের কি বলে দিয়েছে, বক্রতলের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 5:8, ঠিক আছে, এইটা বলে দেওয়া আছে। এইবার দেখো বক্রতলের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল হয়, তাই তো, পাই আর এল। তাহলে এলটা আমাদেরকে জানতে হবে, বোঝা গেল। বক্রতলের যে ক্ষেত্রফলটা আমরা জানবো, তাহলে পাই আর ইনটু এল হয়, তো এলটা কি তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতাটা আমাদের জানতে হবে, এটা তো দেওয়া নেই, তাহলে এইটা দেওয়া আছে, এই এটা সমান দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতাটা আমাদেরকে এখান থেকে কি হিসাব করতে হবে। আর এই ক্ষেত্রে আর আর এইচ তো দেওয়া আছে, মানে দেওয়া নেই, মানে আর আর এইচ এক্ষেত্রে কিন্তু সমান বলা আছে, বোঝা গেল। আর এর বক্রতলের ক্ষেত্রফল কি হয়, বক্রতল মানে কি বাইরের যে তলটা, তাই তো। বক্রতল মানে এই যে চোঙটা আছে, এটা মাথায় এখানে জেনে নাও, এই দেখো বাইরের যে তল মানে এই যে অংশটা, ঠিক আছে, বাইরের যে বক্র যে অংশটা আছে বাইরে, ঠিক আছে, উপরের এই গোলাকৃতি অংশ মানে উপরের বৃত্তাকার আর নিচের যে বৃত্তাকার অংশ, এই দুটো বাদ দিয়ে বাইরের যে খালি বক্রতলটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি হবে দেখো, বৃত্তের যে পরিধি কি হয় 2πr ইনটু h, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2πr, মানে যে বৃত্তের যে পরিধি নিচে ইনটু h, এতটা কতটা যাবে h অবধি যাবে, তাহলে 2πr h, ঠিক আছে। এইটাই হয় চোঙাকৃতি অংশের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো কি বলে দিয়েছে এখানে, পাই আর এল বাই 2πr h। তাহলে শঙ্কু, এখানে কি বলা আছে, শঙ্কুর, এখানে লিখছি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান কত আমরা জানি পাই আর এল। আর চোঙাকৃতি অংশের লম্ব বৃত্তাকার চোঙ বলে দিয়েছে, তাই তো। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2πr h, যেখানে লিখবে r হচ্ছে ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ এটা ধরে নিয়েছি r ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ r, শঙ্কুর উচ্চতা ধরে নিয়েছি h, আর শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে l, বোঝা গেল। এবার এই দুটোর অনুপাত আমাদের বলে দিয়েছে 5:8, তাহলে পাই আর এল শর্তানুসারে পাই আর এল বাই 2πr h সমান কত বলে দেওয়া আছে 5:8 বলে দেওয়া আছে। এবার দেখো তাহলে পাই পাই কেটে দেবো। এবার দেখো ব্যাসার্ধ দুটো তো সেম, সেই জন্য আমি আর এটাও আর দুটো ব্যাসার্ধ যেহেতু সেম তাহলে আমরা কাটতে পারি, তাই তো একই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, l বাই 2 ইনটু h সমান কত পেলাম আমরা 5/8, এটা পেলাম, বোঝা গেল। আর এই এইচটা কি, এই এইচ হচ্ছে তুমি শঙ্কুর উচ্চতাও বলতে পারো আর চোঙাকৃতি অংশের উচ্চতা চোঙের উচ্চতাও বলতে পারো, কেননা দুটো এইচ তো সমান, ঠিক আছে। এবার এক্ষেত্রে যেটা চেয়েছে সেটা হচ্ছে দেখো উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত নির্ণয় করো। উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এর এবং উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এর আর আর এর এইচ, ঠিক আছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর চোঙের উচ্চতার যে অনুপাত সেইটা বের করতে বলেছে, r:8 এটা বের করতে হবে। এবার দেখো আর এই যে আরটা, এক্ষেত্রে আর এর কোনো টার্ম নেই এক্ষেত্রে, তাই তো, এখানে আর তো কেটে গেছে, এখানে কি আছে এল। তাহলে এলটাকে আমরা আর আর এইচ হিসেবে যদি আমরা লিখি তবে কিছু আমরা কাটাকুটি করতে পারবো, ব্যাপারটা বোঝা গেল। সেই জন্য এখানে কি করব, এই যে এল তির্যক উচ্চতা এটাকে আমরা কি করব আর আর এইচ এর
যে রাশিটা আছে আর আর এইচ হিসেবে আমরা কিন্তু প্রকাশ করব। বোঝা গেল? তাহলে কি করব, আমরা কি জানি, এই যেটা এটা এইচ, এইটা তো উচ্চতা, আর এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা মনে রাখবে সবসময় শঙ্কুর ক্ষেত্রে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল স্কয়ার। তাহলে কি হয় এখানে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান কত হয়, এল স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাবো, এল এর জায়গাটা বসাতে পারবো এইচ স্কয়ার প্লাস মানে উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার। এবারে যদি আমরা কি করি, কোণাকুণি গুণ করে দিই, তাই তো। তাহলে 5 দুগুণে 10 ইনটু এইচ সমান কত হবে 8l। এবার এখানে এল স্কয়ার আছে, এখানে এল আছে, তাহলে কি করব, হোল স্কয়ার করে দেবো। তাহলে 100 ইনটু কত হবে এইচ স্কয়ার, উভয় পক্ষকে আমরা হোল স্কয়ার করে দিচ্ছি, 64 এল স্কয়ার। বোঝা গেল? এবারে আমরা এল স্কয়ারের জায়গায় এই মানটা বসাবো। ঠিক আছে? তাহলে এল স্কয়ারের মান বসিয়ে পাই কত হবে, 100 ইনটু এইচ স্কয়ার সমান কত 64 ইনটু এল স্কয়ারের জায়গায় এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বসালাম। তাহলে 100 ইনটু এইচ স্কয়ার সমান 64 ইনটু কত হবে, এক্ষেত্রে করছি গুণ করে দাও এবার, এইচ স্কয়ার প্লাস 64 আর স্কয়ার। বোঝা গেল? এল স্কয়ারের জায়গায় বসায় মানে সবসময় কিন্তু ব্র্যাকেট দেবে, অনেকে ব্র্যাকেট না দিয়ে এমনি বসিয়ে দাও যে 64 এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, পুরোটা ব্র্যাকেট দেবে। এল স্কয়ারের জায়গায় কিন্তু এটা বসাচ্ছে, এইখানে কিন্তু ভুলগুলো হয়, তোমাদের সিলি মিস্টেক গুলো হয়। 64 এর সঙ্গে পুরোটা গুণ করব। এবার 100 এইচ স্কয়ার মাইনাস 64 এইচ স্কয়ার, তাই তো। এটাকে এদিকে আনবো, তাই তো। তাহলে 100 এটাকে এদিকে আনলে কত হবে 100, আচ্ছা এদিকে এনে দিই আগে 64 এইচ গুলোকে আলাদা আনবো, আর যেগুলো থাকবে সেইগুলো আর গুলোকে আলাদা রেখে দিলাম। তাহলে 100 থেকে 64 বাদ দিলে কত হয় 136, তাই তো। তাহলে 36 এইচ স্কয়ার সমান কত হচ্ছে 64 আর স্কয়ার, এটা আসছে। এইবারে দেখো কি চেয়েছে, আর বাই এইচ চেয়েছে, তাই তো। তাহলে এটাকে আমরা আর বাই এইচ, আরটা বাঁ দিকে আছে, তাহলে তোমরা এখান থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। সুবিধার জন্য এটাকে এদিকে নিয়ে চলে আসো, 64 আর স্কয়ার সমান কত হচ্ছে 36 এইচ স্কয়ার, মানে এটাকে আমি এদিকে লিখলাম, এটাকে এদিকে লিখলাম, আর কিছু না। এবারে কি করব, আর স্কয়ার বাই এইচ স্কয়ার করব, তাই তো। এটা চেয়েছে আর বাই এইচ, তাহলে আর স্কয়ার বাই এইচ স্কয়ার করে দিলাম। তাহলে কত হচ্ছে 36 বাই 64 চেয়েছে, 64 হয়েছে। এবার আর বাই এইচ এটা বার করব, তাহলে আর বাই এইচ কত হচ্ছে, এইচ মানে কি, এইচ মানে শঙ্কুর এইচ যা চোঙের এইচ তা, তাহলে চোঙের এইচ আমি ধরে নিতে পারি। তাহলে এবার হোল স্কয়ার মানে কি করব, স্কয়ার রুট করব, বর্গমূল করব। 36 এর বর্গমূল কত 6 6 36, আর 64 এর বর্গমূল কত 8 8 64, 6 বাই 8। তাহলে আর বাই এইচ হচ্ছে কত 6 বাই 8। এবারে এটাকে কাটাকুটি করো, 2 3 এ 6, 2 4 এ 8। বোঝা গেল? তাহলে 3 এর 4 আর বাই এইচ। অতএব কি লিখবো, যে শঙ্কুর এবং চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হলো, তাই তো, উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত, উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত সমান কত r/h, বা একদম লিখে দাও 3:4। ঠিক আছে, এটাই হবে উত্তর, 3:4। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু, এই যে 3 এর দাগের অঙ্কটা করলাম আগের অঙ্কে, ওই যে চোঙের জল কতটা বাড়বে, ঠিক আছে, ওগুলো কিন্তু মাধ্যমিকে প্রায় আসে, কিন্তু ওই ধরনের সেম টাইপের অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে, কাজে ওই অঙ্ক এই অঙ্ক এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 5 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। দেখো এই ধরনের যখন এই গোলককে গলিয়ে, শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ বা অন্য কিছু যখন আমরা আয়তন মানে আকৃতিতে যখন রূপান্তরিত করব, তখন মনে রাখবে সবসময় দুটোর কিন্তু আয়তন সমান থাকবে। ঠিক আছে, একটা জিনিসকে গলিয়ে যদি আরেকটা জিনিস করি, তার মানে কি দুটো বস্তুর কিন্তু আয়তন সেম, আয়তন সমান, কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে যাচ্ছে জিনিসটা। এটাই মানে মূল কনসেপ্ট যেটা, সেখানে এখানে এটা মনে রাখবে যে আয়তন সমান, উভয় ক্ষেত্রে আয়তন সমান। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। তাহলে দেখো কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যায়। এখানে কিন্তু বলে যে দেখো 1 সেমি ব্যাসের কয়টি নিরেট গুলি, এখানে কিন্তু ব্যাসার্ধ নয়। ঠিক আছে, কাজে ব্যাসার্ধ অঙ্কগুলো ভালো করে পড়বে। তাহলে দেখো নিরেট গোলকের কি বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা তো ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই তো। তাহলে ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ সমান কত, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমি আর, এটা বলে দেওয়া আছে হচ্ছে 8 সেমি। ঠিক আছে, আর নিরেট এই গুলির, তাই তো,
নিরেটগুলির ব্যাসার্ধ আর এটা ধরো R2 ধরে নিচ্ছি, এটা R1, এটা R2 ধরে নিচ্ছি। তাহলে নিরেটগুলির ব্যাস কত বলে দেওয়া আছে, লোহার গোলককে বলি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে, 1 সেমি বলা আছে, তাহলে 1/2 হবে ব্যাসার্ধ, তাই তো। ব্যাস আগে কি কি দেওয়া আছে আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে। তাহলে গুলির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 1/2, আর গোলকের ব্যাসার্ধ এটা পেয়ে গেলাম। এবার জিনিসটা বলেছে দেখো গোলক, গোলক মানে কি, গোলক মানে ধরে নাও যে গ্লোব তোমরা দেখেছো, যে পৃথিবী গোল, বা যে কোনো ভলিবল, ক্রিকেট বল, ফুটবল, এগুলো হচ্ছে কি গোলক, ঠিক আছে। বোঝা গেছে, কমলা লেবু, সেগুলো হচ্ছে কি গোলক, মানে 3D, এটা মানে বৃত্ত নয়, গোলক। তাহলে আর গুলি কি, গুলি নিরেট গুলি, গুলির ব্যাসার্ধ ছোট ছোট ধরো গুলি আছে, এরকম ধরো গুলি আমরা তৈরি করলাম, বোঝা গেল। এরকম এটাকে গলিয়ে আমরা এরকম কত আমরা কি করব, ব্যাসার্ধ কটা গুলি আমরা তৈরি করতে পারবো, বোঝা গেল। এটাই আমাদেরকে চেয়েছে, ওটাই আমাদেরকে বার করতে বলেছে, কতগুলি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে এর আমরা কি জানি, এর ব্যাসার্ধ জানি 8 সেন্টিমিটার, তাহলে এর আয়তন কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এই আয়তন সমান কি, যতগুলো নিরেট গুলি আমরা তৈরি করব প্রত্যেকটা, মানে টোটাল মোট আয়তন, তাহলে এক একটা নিরেট গুলির আয়তন কত হবে, 4/3 পাই, এটা কি R2 ধরেছি, R2 কিউব ইনটু x, মানে ধরে নি যদি আমি x সংখ্যক নিরেট গুলি যদি আমি টোটাল যদি আমরা বানাই, তাহলে x ইনটু এটা সমান আমরা কি করব, 4/3 পাই R1 কিউব করব। টোটাল আয়তনটা কি হবে, সমান হবে, বোঝা গেল। টোটাল যে আয়তন সেটা আমরা সমান করব, এখান থেকে আমরা এক্সট্রা পেয়ে যাব, বোঝা গেল, এইভাবে করব। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x সংখ্যক নিরেট গুলি তৈরি করা যাবে এই গোলকটাকে গলিয়ে। অতএব আমি একদম লিখছি, xt নিরেট গুলির, তাই তো, xt x সংখ্যক বা xt নিরেট গুলির মোট আয়তন কত হবে, 4/3, মানে x ইনটু একটার কত, x ইনটু x সংখ্যক, যদি 5টা থাকে 5 সংখ্যক, তাহলে x ইনটু এক একটা গুলির আয়তন কত হবে, 4/3 ইনটু পাই আর কিউব। পাই মানে হচ্ছে আমি একদম লিখে দিচ্ছি 22/7 ইনটু আর কিউব, মানে হচ্ছে R2 কিউব এখানে গুলির, তাহলে গুলির ব্যাসার্ধ কত, 1/2, তাহলে 1/2 এর হোল কিউব আমি একদম করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার অতএব এখানে কি নিরেট গোলকের ব্যাসার্ধ, অতএব নিরেট গোলকের আয়তন সমান কত, 4/3 পাই মানে 22/7 ইনটু আর কিউ, আর মানে কত, যে বড় গোলকটার ব্যাসার্ধ কত ছিল, 8 ছিল, তাহলে 8 এর আমরা এখানে লিখে দিচ্ছি কিউ। তাহলে অতএব শর্তানুসারে কি এইটা সমান এইটা, দুটো আয়তন আমরা কি সমান করব, তাহলে শর্তানুসারে x ইনটু 4/3 ইনটু 22/7 বা পাইও রাখতে পারো, কোনো ব্যাপার নয়, ইনটু 1/2 এর হোল কিউব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখছি, 1/2 এর আচ্ছা 1/2 ইনটু 1/2 ইনটু 1/2 মানে কি 1/2 এর হোল কিউব, মানে এটা ইজ ইকুয়াল টু 4/3 ইনটু 22/7 ইনটু 8 এর কিউব, 8 এর হোল কিউব মানে কত, 8 ইনটু 8, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বা x সমান কত হবে, x সমান এখান থেকে, আচ্ছা তার আগে 22/7 উভয় পক্ষ থেকে আমরা কেটে দিতে পারি, তাই তো। আচ্ছা 4/3 আছে, x ইনটু 4/3, তাহলে 4/3 আমরা কেটে দিতে পারি। আচ্ছা তাহলে 8 ইনটু 8 আছে, আর 1/2 আছে, তাহলে 8 ইনটু 8 ইনটু 8, বোঝা গেল এইটা। আর 1/2 কি হবে, 1/2 ওদিকে গেলে এদিকে x এর সাথে কি হিসেবে আছে, এটা টোটালটা গুণ হিসেবে আছে, তাহলে ওদিকে গেলে ভাগ করব আমরা, তাই তো। তাহলে বাই 1/2 ইনটু 1/2 ইনটু 1/2 একে করছি 1/2 ইনটু 1/2 ইনটু 1/2, তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি, তাহলে 8 ইনটু 8 ইনটু 8, 1/2 যদি আমরা উপরে তুলি তাহলে কত হবে, 2 ইনটু 2 ইনটু 2, এটা হয়ে যাবে, মানে উপরে তুললে। তাহলে x এর ভ্যালু কত হবে, এখানে হিসাব করি, টোটালটা যেটা হবে সেটাই হবে x এর ভ্যালু। এবার হিসাব করে দেখি, 8 8 64, 2 2 4 2 8, 8 64, তাই তো। তাহলে এটা 8 8 64, আর 2 2 4 2 8, 8 64, তাহলে 64 ইনটু এটা হচ্ছে টোটাল 64, তাহলে 64 যে বর্গ, ঠিক আছে, সেটা করলেই হবে। তাহলে 64 দিয়ে যদি আমরা এখানে 64 কে গুণ করি, 4 4 এ 16, 4 24, আর 25, 6 4 এ 24, 6 36, 37, 38, 6 9 10, 4 4096, ঠিক আছে, 4000, x এর মান 4096। অতএব কি বলেছে এক্ষেত্রে,
এখানে আমাদের টোটাল কটা কি বলেছে, দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে অতএব মোট 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। বোঝা গেল? তো এইভাবে প্রসেসটা এইভাবে আমরা করব। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে কত 35 সেন্টিমিটার। ঠিক আছে, দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসেব করে লিখি। আগের মতনই অঙ্ক, ওখানে যেমন কি ছিল, দুটোই গোলক ছিল, এক্ষেত্রে একটা লম্ববৃত্তাকার শঙ্কুকে আমরা গলিয়ে কটা নিরেট শঙ্কু আমরা পাবো, একই অঙ্ক। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর যে এই লম্ববৃত্তাকার যে চোঙের যেটা আয়তন, যে দণ্ডের, তাই তো, নিরেট লম্ববৃত্তাকার যে লোহার দণ্ডের যে আয়তন, সেটাকে গলিয়ে আমরা কি করবো, শঙ্কু করব। অতএব যে মোট যে শঙ্কুর আয়তন, আমরা এক্স ধরে নেবো, যে এক্স সংখ্যক শঙ্কু তৈরি করা যাবে, মোট শঙ্কুর আয়তন আমরা যদি হিসেব করি, সেখান থেকে আমরা এক্সটা আমরা বের করে নিতে পারবো। বোঝা গেল? তাহলে এখানে কি কি বলা আছে, লম্ববৃত্তাকার লোহার দণ্ড, এখানে আমরা লিখছি লম্ব বৃত্তাকার লোহার দণ্ড, তাই তো। এর হচ্ছে আমরা কি পাবো, আর একটা কি বলা আছে এক্ষেত্রে, যে গলিয়ে কত নিরেট শঙ্কু, তাই তো। নিরেট শঙ্কু লিখো বা এমনি শঙ্কু লিখো, নিরেট শঙ্কু, তাই তো। তাহলে লোহার দণ্ডের এক্ষেত্রে কি বলে দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি, দৈর্ঘ্য 35 সেমি। তাহলে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ R1 সমান কত বলা আছে এখানে, 32 সেমি। আর দৈর্ঘ্য মানে কত, উচ্চতা যেটা সেটাই আমরা ধরে নিচ্ছি H1, এটা কত বলা আছে 35 সেন্টিমিটার। ঠিক আছে, আর নিরেট শঙ্কুর ক্ষেত্রে এক্ষেত্রে কি বলা আছে, যা যা বলা আছে আগে লিখে নিই। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ R2 সমান কত বলা আছে 8 সেন্টিমিটার, আর উচ্চতা এটা H1 ধরেছি, তাহলে এটা H2 আমরা যদি ধরে নিই, তাহলে এটা কত হবে 28 সেন্টিমিটার। ব্যাস, এটা বলা আছে, হয়ে গেল। এবং দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্য যা উচ্চতা তা থেকে, লম্ববৃত্তাকার লোহার দণ্ডের দৈর্ঘ্য যেটা সেটাই উচ্চতা এক্ষেত্রে। তাহলে R1 H1 আর R2 H2 আমরা জানি। এবারে আমরা ধরে নিচ্ছি যে কটা নিরেট শঙ্কু পাবো, লোহার দণ্ডকে গলিয়ে আমরা লোহারকে গলিয়ে কটা নিরেট শঙ্কু পাবো। তাহলে শঙ্কুটা আমরা ধরবো, যে ধরি, অতএব ধরি x সংখ্যক নিরেট শঙ্কু পাওয়া যাবে। বোঝা গেল? এত সংখ্যক নিরেট শঙ্কু পাওয়া যাবে, x সংখ্যক আমরা ধরে নিচ্ছি, তোমরা অন্য কিছু ধরতে পারো। তাহলে এখানে কি লিখছে, অতএব সেই সেম ভাবে করব, অতএব নিরেট শঙ্কুর মোট আয়তন, ঠিক আছে, এখানে লিখছি xt নিরেট শঙ্কুর মোট আয়তন। বোঝা গেল? তাহলে যদি তোমরা ছবি আঁকতে চাও, লম্ববৃত্তাকার একটা চোঙ আছে, তাই তো, এটাকে গলিয়ে কটা আমরা এক্ষেত্রে শঙ্কু পাবো। বোঝা গেল? কটা এক্ষেত্রে শঙ্কু আমরা, এখানে কটা শঙ্কু আমরা পাবো। বোঝা গেল? কটা আমরা এখানে শঙ্কু পাবো সেটা হিসাব করতে বলেছে। তাহলে শঙ্কুরটা আমরা জানি, শঙ্কুর ক্ষেত্রে কি, এক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ জানি, এগুলো সব দিয়ে দেবে। এটা ব্যাসার্ধ, আর এটা কি, এটা উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার চোঙের এখানে 32, এটা হচ্ছে 32, এটা হচ্ছে টোটাল 35, তাই তো। আর এইটা হচ্ছে 8 28, এটা হচ্ছে 8, আর টোটাল উচ্চতা মানে লম্ব উচ্চতা এটা হচ্ছে 28 সেন্টিমিটার। বোঝা গেল? 32 35 8 28। এবার এখান থেকে ছবিটা এঁকে নিলে এবার সুবিধা হবে। x নিরেট শঙ্কুর আয়তন, তাহলে কত হবে, তাহলে x ইনটু শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h, পাই ইনটু r1 স্কয়ার, এই শঙ্কুর ক্ষেত্রে কি ধরেছি r2 স্কয়ার, তাই তো। তাহলে r2 স্কয়ার ইনটু h, এবার যদি আমি মানটা বসাই, x ইনটু 1/3 ইনটু 22/7 ইনটু, তাহলে 8 স্কয়ার, তাই তো, মানে 8 ইনটু 8 ইনটু h2, তাই তো, r2 স্কয়ার h2 মানে হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে 28। অতএব এটা আমরা লিখে দিচ্ছি। আর লম্ববৃত্তাকার লোহার দণ্ডের
ঠিক আছে। তাহলে লোহার দণ্ডের আয়তন সমান কত হবে, পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর1 স্কোয়ার ইন্টু h1 সমান পাই এর মান আমরা লিখে দিচ্ছি হচ্ছে 22/7 ইন্টু আর1 মানে হচ্ছে কত 32 এর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু h1 মানে হচ্ছে 35, তাই তো 35 সেন্টিমিটার। তাহলে এগুলো সব কি সেমি কিউব বা ঘন সেমি, বোঝা গেল। তাহলে মোট আয়তন অতএব এবার আমরা লিখছি শর্তানুসারে এক্সটি নিরেট শঙ্কুর আয়তন সমান কি লম্ববৃত্তাকার নিরেট লোহার দণ্ডের আয়তন, ঠিক আছে। এক্সটি নিরেট শঙ্কুর আয়তন সমান লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন শর্তানুসারে। তাহলে এখান থেকে আমরা কি লিখছি, দুটো আয়তন যেহেতু সমান অতএব এক্স ইন্টু একদমই করে দিচ্ছি 1/3 কত ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28, তাই তো। এই আয়তনটা সমান কত হবে এক্ষেত্রে 22/7 ইন্টু এই আয়তন 32 ইন্টু 32 ইন্টু 32 পাই আর স্কয়ার এইচ। এবারে দেখো কি কাটাকুটি যাচ্ছে, এটা চলে গেল। এবারে দেখো আর কিছু যাচ্ছে না। এবার x সমান কত, x সমান এক্ষেত্রে লিখছি 32 32 35, উপরে লিখলাম 32 ইন্টু 32 ইন্টু 35, নিচে কত হবে 8 8 28, তাই তো গুণ হিসেবে আছে, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 28 করে দিলাম। এবার দেখো 1/3 আছে, 1/3 ওদিকে গেলে কি হয়ে যাবে, মানে এটা তিনটা ভাগ হিসেবে আছে, তাহলে কি তিনটা গুণ হিসেবে হয়ে যাবে, ওদিকে চলে গেল, বোঝা গেল। তো এইভাবে করবে। এবারে এখানে কাটি কি করে কাটবো, 8 4 32, তাই তো 8 4 32, 4 7 28, 7 5 35, 8 4 32, বোঝা গেল। তাহলে উপরে কত হলো 5 4 20, 3 60, তাহলে টোটাল হলো x এর ভ্যালু হচ্ছে 60। অতএব কটা শঙ্কু পাওয়া যাবে, অতএব 60টি শঙ্কু কি চেয়েছে, 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে, 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে, যেটা আছে এবার বই সেটা আমরা লিখে দেবে তোমরা, বোঝা গেল। তাহলে এইভাবে করবো সেম। এটা কত হলো, এটা হলো 6 এর দাগে। মোটামুটি আয়তনগুলো সমান করো, মোট আয়তন দুটো বের করে সমান করো, ব্যাস। 7 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটা নতুন ধরনের অঙ্ক। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি, ঠিক আছে। তাহলে কাঠের ঘনক দেওয়া আছে, তার ধার দেওয়া আছে 4.2 ডেসিমিটার, বোঝা গেল। এখান থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এক্ষেত্রে এটা কত দাগের অঙ্কটা, 7 এর দাগের অঙ্কটা। কাঠের ঘনক ধরা আছে, এটা বোঝা গেল। এটা ধরো একটা কাঠের ঘনক, ধরো একটা কাঠের ঘনক, ঘনক কি যার সবগুলো বাহু সমান, তাই তো। তাহলে এটা কাঠের যে ঘনকটা আমরা এঁকে নিলাম, বোঝা গেল। এগুলো ডটেড লাইন হবে ভেতরটা, ঠিক আছে, এটা হচ্ছে ডটেড লাইন হবে। তাহলে এটা কাঠের ঘনক, সবগুলো বাহু সমান। তাহলে এক একটা ধার বলা আছে 4.2 ডেসিমিটার, এক একটা ধার বলা আছে 4.2, এটা হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার করে দিতে পারো। তাহলে এটা কত 42 সেন্টিমিটার, 4.2 ডেসিমিটার মানে 42, 10 দিয়ে গুণ করে 42 সেন্টিমিটার। এইবার দেখো যে জিনিসটা বলেছে এখানে সব থেকে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে, ব্যাপারটা বোঝা গেল। যে লম্ববৃত্তাকার যে শঙ্কুটি পাওয়া যাবে তার আয়তন আমাদেরকে নির্ণয় করতে বলেছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটাকে যদি আমরা উপর থেকে দেখি সব থেকে ভালো বুঝতে পারবে। যদি আমরা উপর থেকে, এই ক্ষেত্রে উপর থেকে যদি আমি দেখি তাহলে কি হবে, আমরা একটা বর্গক্ষেত্র হিসেবে দেখবো জিনিসটা, এটা ভালো করে বোঝো এখানে, ঠিক আছে। এরকম অঙ্ক কিন্তু আসে। তাহলে উপর থেকে দেখলে কি হবে, এটা বর্গক্ষেত্র, মানে উপর থেকে দেখছি জিনিসটা। এবার দেখো শঙ্কুটা তাহলে এরকম ভাবে থাকবে, শঙ্কুটা এখানে থাকবে এরকম ভাবে, সব থেকে কম কাঠ নষ্ট করে বলেছে, মানে একদম ম্যাক্সিমাম যে এর ক্ষেত্রফল এই এরিয়া জুড়ে থাকবে। তাহলে এটা যদি শঙ্কু হয় এরকম থাকবে, তাই তো, এরকম থাকবে, এরকম, বোঝা গেল। এটা ঘনকের মধ্যে কিন্তু শঙ্কুটা আছে। আর ঘনকের যে শঙ্কুর যে শীর্ষ, ঠিক আছে, শঙ্কুর শীর্ষটা কি হবে, এই যে ঘনকের যে এই উপরের পৃষ্ঠের সাথে লেগে থাকবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই উপর থেকে যদি আমরা দেখি, আমরা এই শঙ্কুর যে মানে নিচের যে পৃষ্ঠটা, এই যে নিচের পৃষ্ঠটা কিরকম লাগবে, শঙ্কুটা এরকম ভাবে লেগে থাকবে। শঙ্কুটা যেটা মানে নিচের যে বৃত্তাকার অংশটা সেটা এই এরকম থাকবে, ব্যাপারটা বোঝা গেল।
আর যে শঙ্কুর যে শীর্ষটা উপরে সেটাও আমরা দেখতে পাবো, কিন্তু এটা উপরের পৃষ্ঠে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? মানে এটা টপ ভিউ, মানে উপর থেকে আমরা দেখছি জিনিসটা। তাহলে এইটা যদি তোমরা এখানে এঁকে নিতে পারো তাহলে অঙ্ক হয়ে গেল। বোঝা গেল? তাহলে ঘনকের উপরের পৃষ্ঠে শঙ্কুর যে মানে ঘনকের যে নিচের যে পৃষ্ঠে শঙ্কুর যে নিচের যে বৃত্তাকার অংশটা সেটা আমরা লেগে থাকবে। দেখো আমরা উপর থেকে দেখছি, তাহলে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, দিলাম। আর যে শঙ্কুর যে উপরের শীর্ষ বলো আর এই যে নিচের যে বৃত্তের যে কেন্দ্র একই, ওটা একই কেন্দ্রবিন্দুতে থাকবে। তাহলে আমরা এরকম ভাবে এঁকে দিলাম ছবিটা। আর ঘনকের চারটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এটা কত? এটা 4.2, তাই তো? তাহলে এটা হচ্ছে 4.2 ডেসিমিটার, বা এখানে কত লিখছি আমরা? 42 সেন্টিমিটার হিসেবে আমরা লিখছি, তাই তো? 42 সেন্টিমিটার বলা আছে ঘনকের যে ধারগুলো, মানে এক একটা বাহু। তাহলে দেখো সব থেকে কম কাঠ নষ্ট করে, মানে এটাই ম্যাক্সিমাম শঙ্কুর আকৃতি হতে পারে, তাই তো? এর থেকে তো বেশি আকৃতি হবে না, তাহলে এটা ঘনক ছেড়ে বেরিয়ে চলে আসবে। তাহলে এ যে ব্যাস মানে ঘনকের ধার সমান কি হবে? এই যে শঙ্কুর যে নিচের যে বৃত্তাকার অংশ মানে শঙ্কুর যে ব্যাস সেটা হবে। তাহলে এটা 42 হলে এটাও কত হবে? 42 হবে। বোঝা গেল? এই জিনিসটাও 42 হবে টোটালটা, এইটা টোটালটা 42 হবে, মানে এটা সমান তো এটা, তাই তো? তাহলে এটাও 42 হবে। তাহলে শঙ্কুর যে ব্যাসার্ধ এটা কত পাবো? 21, 42/2 অর্ধেক হবে ব্যাসার্ধটা। তাহলে এই যে শঙ্কুর ব্যাসার্ধ আমরা কত পাবো? 42/2 সমান 21। এটা সমান আর সমান শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলাম। বোঝা গেল? কারণ শঙ্কুর ব্যাসার্ধ কি আর, এইটাই তো আর, এই যে এই জিনিসটা। তাহলে এই আর সমান কি? 42/2, আর এই 42 সমান এই শঙ্কুর যে ব্যাস। বোঝা গেল? 2r সমান 42, আর সমান 42/2 সমান 21। ব্যাস, অঙ্ক শেষ। এইবার দেখো আর কি জানি, শঙ্কুর উচ্চতা 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ তো লাগবে, শঙ্কুর যে এই হাইটটা এটা লাগবে। এই হাইটটা কত? এই যে শঙ্কুর যে হাইট সমান কি? ঘনকের হাইট একই। বোঝা গেল? শঙ্কুর যে হাইট সমান ঘনকের হাইট। যদি এবার ঘনকটাকে তোমরা এদিক থেকে দেখো তাহলে শঙ্কুটা কিরকম থাকবে? এরকম থাকবে, ঠিক আছে? শঙ্কুটা এরকম থাকবে। তাহলে শঙ্কুর যে হাইট, শঙ্কুর হাইট সমান ঘনকের হাইট। ঘনকের হাইটে তো কত বলা আছে? 42 বলা আছে। তাহলে এই হাইটটা হয়ে যাবে আমাদের কত? 42 হয়ে যাবে শঙ্কুর। ব্যাপারটা বোঝা গেল? তাহলে শঙ্কুর তাহলে কম, সব থেকে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু আমরা গঠন করতে পারবো ওই ঘনকটি থেকে তার আয়তন হবে, অতএব সব থেকে, আচ্ছা শঙ্কুর আয়তনটা ওকে হিসাব করে দিই। শঙ্কুর আয়তন সমান কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? আর সমান কত হবে? শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ আমরা লিখে নিচ্ছি শঙ্কুর, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভালো করে বুঝিয়ে দিলাম, যে কোনো অঙ্ক তোমরা যাতে এভাবে করতে পারো, ঠিক আছে? নাহলে অঙ্কটা কিন্তু 1-2 লাইনের কোনো ব্যাপার নয়, বেশি টাইম লাগবে না করতে। শঙ্কুর ব্যাসার্ধ সমান কত? 1/3, এই 1/3 কি লিখছি? শঙ্কুর ব্যাসার্ধ আর সমান কত? ঘনকের ধার ভাজিত 2 সমান 21, এটা 42 হবে, এত সেন্টিমিটার। আর শঙ্কুর কত? উচ্চতা h সমান কত? সমান ঘনকের ধার, তাই তো? ঘনকের একটি ধার, বা সবগুলো ধারই হচ্ছে সমান। ঘনকের একটি ধার সমান কত? 42 সেন্টিমিটার। বোঝা গেল? এটাই ঘনকের ধার, ঘনকের ধার যা শঙ্কুর উচ্চতা। অতএব সব থেকে কম কাঠ নষ্ট করে ঘনকটি থেকে যে লম্ব বৃত্তাকার শঙ্কুটি পাবো তার আয়তন v সমান কত? 1/3 পাই আর স্কয়ার এইচ। পাইয়ের জায়গায় আমরা বসাচ্ছি 22/7 ইনটু আর এর জায়গায় আমরা কত বসাচ্ছি? 21 ইনটু 21 আর স্কয়ার ইনটু এইচ। এইচ এর মান হচ্ছে 42। ব্যাস, অঙ্ক শেষ। 3 কত? 3 7 21, 7 7 কেটে দাও। বোঝা গেল? 3 7 21 আর 7 7 কেটে দাও। 42 21 আর 22, এবার গুণ করো। 42 21 আর 22। আচ্ছা 21 দুগুণে 42, তাহলে 21 আর 22 যদি আমরা গুণ করে দিই এখানে, 21 দুগুণে 42, দেখো 19,404 আসছে। তাহলে এটা হবে 19,404। এইভাবে গুণটা তোমরা করে ভালো করে ঠিকঠাক করে কিন্তু করবে। 19,000 এটা 404, এটা আসছে 19,404। তাহলে x এর ভ্যালু কত? এই x এর ভ্যালু বলছি, মানে যে
শঙ্কু, তার আয়তন কত হবে 19,404, এককটা দেবে কি আছে আমরা সেমিতে করে নিয়েছি, তাহলে এটা হবে ঘন সেমি। তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? 8 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটি নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তাহলে একটা কি এখানে বলে দেওয়া আছে, একটা নিরেট গোলক বলে দেওয়া আছে, আর একটা লম্ববৃত্তাকার এখানে চোঙ বলে দেওয়া আছে। বোঝা গেল? তাদের ব্যাসার্ধ দুটো কি বলে দিয়েছে এখানে, ব্যাসার্ধ যেটা ধরো গোলকের ব্যাসার্ধ এটা আর এই চোঙের যে ব্যাসার্ধ, ঠিক আছে, এই দুটো কিন্তু সমান বলে দেওয়া আছে এবং তাদের ঘনফল সমান বলে দেওয়া আছে। v1 সমান এখানে বলে দেওয়া আছে v2, মানে এখানে v দুটোই আমরা v ধরে নিচ্ছি, এখানে এটাও v এটাও v। তাদের ঘনফল মানে আয়তন যেটা, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। চোঙটির ব্যাসার্ধের এবং উচ্চতার অনুপাত, তাহলে এর আর যে h, ঠিক আছে, এটা h যদি হয় তাহলে আমাদের চেয়েছে চোঙটির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত আমরা হিসাব করে আমাদেরকে বলতে বলেছে, এটা আমাদেরকে চেয়েছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি করব, গোলকের কি হয়, গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব, আর চোঙের আয়তন কি পাই আর স্কয়ার h। তাহলে এখানে লিখছি নিরেট চোঙের ব্যাসার্ধ সমান লম্ব বৃত্তাকার চোঙের, এটা নিরেট গোলকের, ঠিক আছে, চোঙ লিখে দিয়েছি, ব্যাসার্ধ সমান কত, এটা আর যদি ধরে নিই ব্যাসার্ধ আর, দুটোই ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিচ্ছি, তাহলে এটা সমান কত আর কিছু দেওয়া নেই ভ্যালু। আর এখানে আর কি বলা আছে, ঘনফল সমান, তাহলে গোলকের আয়তন সমান লম্ববৃত্তাকার চোঙের কি আয়তন। অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 4/3 গোলকের যে আয়তন কত 4/3 পাই আর কিউব সমান কত, চোঙের যে আয়তন, চোঙের আয়তন কি পাই আর স্কয়ার h হচ্ছে যেখানে চোঙের উচ্চতা। এবারে আমরা কি করব, পাই কেটে দেব। আচ্ছা, এখানে 4/3 আর কিউব আছে, এখানে আর স্কয়ার আছে, তাই তো, তাহলে এখানে একটা 4/3 যদি এখানে আর স্কয়ার ইনটু আর লিখতে পারি, আর কিউব কে সমান কত আর স্কয়ার ইনটু h, তাহলে এই আর স্কয়ার কেটে দিতে পারি, আর কিউব কে আমরা লিখলাম আর স্কয়ার ইনটু আর, তাহলে এই আর স্কয়ার কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে 4/3 আর সমান কত h পড়ে থাকবে। এক্ষেত্রে থেকে আমরা কি লিখবো, কোনাকুনি গুণ করছি, 4r সমান কত 3h, 4r সমান হয়ে গেল এক্ষেত্রে 3h। দেখো গোলকের ব্যাসার্ধ যা চোঙের ব্যাসার্ধটা একই, তাহলে তাই তো, তার মানে এটা কি চোঙের ব্যাসার্ধ ধরতে পারি আমরা, চোঙের ব্যাসার্ধ আর। বোঝা গেল? তাহলে কি চাইছে, চোঙের ব্যাসার্ধ আর চোঙের যে উচ্চতা তার অনুপাত, তাহলে r/h করে দিলেই হয়ে যাবে এক্ষেত্রে, তাই তো, তাহলে r/h, এইচটাকে একটু নিচে নামাই, তাহলে কত হবে, সমানের এদিকে কি আছে 3 আছে, আর 4টাকে তাহলে এদিকে নিচে নিয়ে চলে আসবো, তাহলে r/h সমান 3/5। অতএব চোঙের কি চেয়েছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান কত 3:4, 3/4, তাহলে এটাই হবে উত্তর। 9 অঙ্কটা দেখো কি বলেছে, 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, এখানে ব্যাস বলেছে ব্যাসার্ধ নয়, ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রত্যেকটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসেব করে দেখি। তাহলে কি সেই একই অঙ্ক আগের মতন, এখানে কি বলা আছে, আয়তঘন একটা বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে দেওয়া আছে, আয়তঘনাকার টুকরোকে গলিয়ে কি করেছি আমরা, গোলক করেছি। তাহলে কয়টি গোলক ঢালাই করা যাবে, বোঝা গেল? তাহলে গোলকের সংখ্যা আমরা ধরে নেবো x, নিয়ে আমরা গোলকের আয়তন, টোটাল যে গোলকের আয়তন আর আয়তঘনাকার যে টুকরোটা আছে তার আয়তন আমরা যদি সমান করে দিই, সেখান থেকে আমরা টোটাল যে গোলক ঢালাই করা যাবে সেটা পেয়ে যাব। এবারে আমরা কি বলেছে, প্রত্যেকটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে, তাহলে ঘন ডেসিমিটার কার একক, আয়তনের একক। ঘন যখন বলে দেবে তখন আয়তন বের করবে, ঘন
বর্গ মানে ক্ষেত্রফল বের করবে, একটা সহজ বলছি। আর ঘন যখন বলে দেবে ঘন সেমি, ঘনটা সেমিটার, এত যেমন প্রথম অঙ্কটায় বললো যে ঘন সেমি লোহার, 1 ঘন সেমি লোহার ওজন, বোঝা গেল? সেক্ষেত্রে কিন্তু ঘন বললেই তোমাদের আয়তন বের করতে হবে, ঘন, ঠিক আছে? এটা মাথায় এটা ঢুকিয়ে নাও। তার প্রত্যেকটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। তাহলে আমরা এখানে আয়তঘনাকার যে টুকরোটা আছে সেটা আমরা যদি এঁকে নিই এখানে, তাহলে এর এটা ধরো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাই তো? এটা ধরো ডটেড লাইনে আছে, এটা ডটেড লাইনে, ভেতরটা তো, এটা ভেতরটা তুমি দেখতে পাবে না, বোঝা গেল? তাহলে এটা আয়তঘনাকার টুকরো। তাহলে 6.6 ডেসিমিটার দীর্ঘ, তাই তো? এটা হচ্ছে 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত, আর হচ্ছে 1.4 ডেসিমিটার পুরু, বোঝা গেল? আয়তঘনটা হয়ে গেল নিরেট তামার, এটা তামার নিরেট বলেছে, টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের। তাহলে কয়টি আমরা গোলক পাবো? গোলক এটা আঁকলাম, এখানে কি বলেছে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, ঠিক আছে? 2.1 ডেসিমিটার ব্যাসের মানে হচ্ছে 2 সমান r সমান কত হবে? 2.1/2, এটা ডেসিমিটার হবে। এবার আমরা কি করবো দেখো, প্রত্যেক ডেসিমিটার আছে সেগুলোকে দশমিক আছে তো, আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেবো, বোঝা গেল? প্রত্যেকটাকে আমরা কি করবো, সেন্টিমিটারে আমরা কনভার্ট করে নেবো। অতএব আমরা লিখছি তামার আয়তঘনের দৈর্ঘ্য সমান কত? এখানে 4.2 ডেসিমিটার, তাই তো? সমান আমরা লিখছি 42 সেন্টিমিটার। তাহলে তামার আয়তঘনের প্রস্থ সমান কত হবে? এইটা দৈর্ঘ্য মানে 6.6 মানে এটা হবে 66, আর প্রস্থটা হবে 4.2 ডেসিমিটার সমান 42 সেন্টিমিটার। আর তামার আয়তঘনকের পুরু বা উচ্চতা, ঠিক আছে, সমান 1.4 ডেসিমিটার সমান কত? 14 সেন্টিমিটার। ডেসিমিটার সেন্টিমিটার, তাই দশমিকটা এক ঘর যাবে, তাহলে 14 সেন্টিমিটার, মানে 10 দিয়ে এগুলোকে গুণ করলে আমরা সেন্টিমিটারে পেয়ে যাবো, ঠিক আছে? এবার গোলকের কি বলেছে, গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে। তাহলে গোলকের ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ নিয়ে আমাদের কাজ, ব্যাস তো বের করে লাভ নেই, তাহলে ব্যাসার্ধ সমান কত? ব্যাসার্ধ আমরা বের করছি, এটা আর একদম ধরে নিলাম। দেখো 2.1 ডেসিমিটার বলা আছে, তাহলে ডেসিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে করি কত হবে? 2.1 × 10 এত সেন্টিমিটার, আর ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা ব্যাস ভাজিত 2, তাহলে এটা কত হবে? 2.1 × 10 মানে 21/2, এটাই থাক, এইটা হচ্ছে সেন্টিমিটার, এটা রেখে দিলাম, বোঝা গেল? এবার হচ্ছে ধরি এক্সটি নিরেট গোলক পাবো। অতএব এক্সটি নিরেট গোলকের আয়তন সমান কত? x × 4/3 পাই r কিউব, 4/3 × 22/7 × r কিউব মানে কত? 21/2 ব্যাসার্ধ, তাহলে 21/2 এর হোল কিউব, এখানে লিখছি 21/2 একবার লিখতে পারো। আর আয়তঘনের তামার আয়তঘনের আয়তন সমান কত হবে? দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, তাহলে একদম লিখে দিচ্ছি 66 × 42 × 14 কি ঘন সেমি বা সেমি কিউব, তাহলে এটা হচ্ছে সেমি কিউব, বোঝা গেল? অতএব শর্তানুসারে মোট গোলকের কি হচ্ছে, আচ্ছা লিখি, শর্তানুসারে তামার এক্সটি গোলকের আয়তন সমান নিরেট আয়তঘনের আয়তন, তাই তো? অতএব x × 4/3 × পাই আর কিউব, আচ্ছা পাই 22/7 × 21/2
ইন্টু 21/2 ইন্টু 21/2 21/2 এর হোল কিউব সমান কত 66 ইন্টু 42 ইন্টু 14 66 ইন্টু 42 ইন্টু 14 বা এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি x সমান কত হবে 66 ইন্টু 42 ইন্টু 14। এবার দেখো এগুলোকে যদি আমরা ভাগ করি, আচ্ছা লিখছি, তোমরা একবারে করবে, যাদের বুঝতে অসুবিধা হয় আমি ভেঙে ভেঙে করছি, কোনো ব্যাপার নয়। 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2 ভাগ করে দিলাম, এগুলো গুণ হিসেবে ছিল। এবারে কি করবো দেখো 66 ইন্টু 42 ইন্টু 14 4 এর 3 উপরে তুলবো, তাই তো? উপরে উঠলে কি হবে 3 এর 4 হয়ে যাবে ইন্টু 3 নিচে হবে 4, তাই তো? আচ্ছা 7 এর 22 এটা হয়ে যাবে, তাহলে উপরে 7 নিচে 22, 2 এর 21 তাই তো? উপরে 2 নিচে 21, 2 এর 21 আর 2 এর 21 বোঝা গেল। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কি করে কত হবে দেখো 21 21 দুগুণে 42 তাই তো? 2 দুগুণে 4 এই 2 এই 2 খুব ভালো করে কাটবে, ঠিক আছে? 22 3 66 বোঝা গেল। 3 7 21 7 7 কেটে গেল। আবার দেখো এখানে 21 আছে, আচ্ছা 7 দুগুণে 14 7 3 21 3 3 কেটে গেল। তাহলে নিচে আর কিছু থাকলো না, উপরে দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যাবে 8 বোঝা গেল। তাহলে x এর ভ্যালু কত পেলাম 8 পেলাম। অতএব আমরা কি পাবো 8টি নিরেট গোলক পাবো, গোলক পাবো বোঝা গেল। এইটা হচ্ছে একটা উত্তর হয়ে গেল। এবার কি বলেছে প্রত্যেকটা গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। তাহলে এটাকে আমরা মুছে দিচ্ছি, ধরে গোলকটাকে আমরা মুছে দিয়ে এইখানে করছি, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা গোলক, এইখানটা গোলকটা আছে, ঠিক আছে? এবার দেখো তাহলে অতএব দ্বিতীয় পার্টটা এখান থেকে দ্বিতীয় পার্টটা এখানে করে দিচ্ছি। অতএব গোলকে মোট ধাতু থাকবে সমান কত 4 এর 3 ইন্টু পাই আর কিউব, এটাই গোলকের আয়তন যেটা। অতএব 4 এর 3 পাই মানে 22 এর 7 ইন্টু আর কিউব, আর এর মান কত গোলকের ব্যাসার্ধ 21/2 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2, ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি করো, বেশি তো যাবে না কাটাকুটি। 3 7 21 এই 7 আর এই 7 কেটে গেল, আর 2 দুগুণে 4 আর এই 2 একটা কেটে গেল, আর 2 11 22। এবার 21 21 আর 11 গুণ করো, তাই তো? 21 21 আর 11, তাহলে 21 আর 21 যদি আমরা এখানে গুণ করি 21 একে 21 21 দুগুণে 42 43 44 441 আর 441 সাথে আবার 11 যদি আমরা গুণ করি 11 একে 11 11 4 44 45 এর 5 তাহলে 4 11 4 44 49 4951, ঠিক আছে? 4951, এটা কি সবগুলো সেমিতে আছে কিন্তু, তাহলে এত ঘন সেমি আমাদের কি চেয়েছে কত ঘন ডেসিমিটার চেয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু ভালো করে লক্ষ্য করো ঘন সেমি কিন্তু লিখে আসবে না। এটা দেখো কত দাগের অঙ্ক, এটা হচ্ছে 9 এর দাগের অঙ্কটা। প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে, ঠিক আছে? তাহলে এখানে ঘন সেন্টিমিটার বেরোলো, তাহলে এটাকে ঘন সেমিকে ঘন ডেসিমিটারে আমরা যদি কনভার্ট করি তাহলে কি করব দেখো 1 সেন্টিমিটার সমান কত 1 এর 10 ঘন ডেসিমিটার বোঝা গেল। 1 সেন্টিমিটার সমান 1 এর 10 ঘন, এটা মনে রাখবে 1 সেন্টিমিটার সমান 1 এর 10, তাই তো? ভাগ হয়ে যাবে কারণ সেন্টিমিটারের উপরে ঘন ডেসিমিটার থাকে, তাহলে 1 এর 10 ঘন ডেসিমিটার, তাই তো? 1 সেন্টিমিটার সমান, তাহলে এটাকে আমরা ঘন আছে, ঘন মানে 1 এর 10 ইনটু 1 এর 10 ইনটু 1 এর 10, তিনটা আমরা 10 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, ইনটু 1 এর 10 ইনটু 1 এর 10 ইনটু 1 এর 10 বোঝা গেল কিভাবে করছি। ঘন মানে কি সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাব তো, তাই তো? এটা হচ্ছে উপরে ডেসিমিটার আছে, ধরো এটা কি আছে নিচে সেন্টিমিটার থাকে, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে কি 10 দিয়ে ভাগ করতে হয়। এবার যখন সেমি কিউব হয়ে যাবে, তাই তো? তাহলে 10 এর কিউব দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, মানে তিনটে 10 দিয়ে, তাহলে 10 ইনটু 10 ইনটু 10 মানে কত নিচে 1000, তাহলে 4951 ভাজিত 1000
তাহলে কত হচ্ছে, দশমিকটা 3 ঘর সরে যাবে এদিকে, 1 2 3, তাহলে 4.951। ব্যাপারটা বোঝা গেল? দশমিকটা এখানে ছিল, 1000 দিয়ে ভাগ করেছি, তাহলে 1 2 3, বাঁ দিকে 3টে ঘর সরে গেল, তাহলে এত কি হবে, ঘন ডেসিমিটার। এটাই হবে উত্তর 4.951। দেখো এখানে একটু ভুল হয়েছে, এটা 4851 হবে, গুণটা একটু ভুল হয়ে গেছে, 11 কে 11 1 হাতে রইল 1, এটা হবে 4851। ঠিক আছে, 4851 হবে, তাহলে এটা হবে 4951, এটা 4851 হবে, তাহলে হবে 4.851। ঠিক আছে, এইটা হবে উত্তর। মানে হাতের এখানে 4 থাকবে, 11 হচ্ছে 44 প্লাস 4 এখানে 48 হবে, তাহলে এইটা হবে উত্তর, 4.851টা হবে উত্তর। তো আজকে এতটাই থাক, তো বাকি যে অঙ্কগুলো সেগুলো নেক্সট পার্টে আমি দিয়ে দেবো। আর ক্লাস 10-এর অঙ্ক বইয়ের বাকি যে চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো সেগুলো আমার প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, আর প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু কমেন্ট থাকে, কোয়ারি থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও।